খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। একাদশ দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানালো এসএসসি। যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। নসরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ, কঙ্গনা রানাউতের পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে। কিছু না করেই কোটি কোটি টাকা শিখিয়েছেন মমতা, কেষ্ট টুলুদের গুপ্তধন নিয়ে খোঁচা দিলীপের। হামিমের পর রানা, তপসিয়ায় ঘাটি আইএসআই এজেন্টের, হাবড়া থেকে গ্রেপ্তার। সংসদ অচলে মরিয়া রাহুলরা, বাধা পেরিয়ে 40 মিনিটে 10 বিল পাশ কেন্দ্রের, তাতে উঠছে প্রশ্ন। স্পিকারকে চিঠি অমিত শাহের, নিট ইস্যুতে সংসদে টানা আলোচনার প্রস্তাবে রাজি স্বরাষ্ট্রমন্ত্রী। 5 লাখ অবধি ফ্রি চিকিৎসা, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কারা পাবেন, আবেদন পদ্ধতি জানুন। সাইকেলে চড়ে ঘোরেন, স্টেশনে বসে চা খান, প্রাক্তন 2 বাম বিধায়কের সাধারণ জীবনযাত্রায় অবাক শুভেন্দুও। সংসদ অচল রেখেই বড় চমক, মাত্র 40 মিনিটে পাশ হলো 10টি বিল। 15 আগস্টের ডেডলাইন পার, কাজ এখনো বাকি। দমদম রোডের কচ্ছপ গতি নিয়ে বিকেএমসি কে বিদলেন বিধায়ক। তৃণমূল সাংসদরা পেছনে সারিতে কেন, দলত্যাগীদের পর খারিজ কবে, স্পিকার সাক্ষাতে প্রশ্ন অভিষেকদের। 80তম বর্ষপূর্তিতে আত্মত্যাগের স্মরণ ও নতুন ভারত গড়ার সংকল্প। পেনশনভোগীদের জন্য বড় সতর্কবার্তা, এই কাজ বাকি থাকলে পরের মাসে মিলবে না পেনশনের টাকা। পুজোর আগেই কলকাতার রাস্তায় হাজার নতুন বাস, চমকে দেওয়ার মতো সুখবর। বসের গায়ে কেউ হাত দিতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে তুলকালাম মন্তব্য নওশাদ সিদ্দিকীর। দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত, এসএসসিতে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নিয়োগে শুভেন্দু অধিকারীকে প্রশংসায় ভরালেন সুকান্ত মজুমদার। হু করে কমলো গ্যাসের দাম, কলকাতায় 14 ও 19 কেজির সিলিন্ডারের নতুন প্রাইস কত। নিট কাণ্ড নিয়ে বিরাট চ্যালেঞ্জ অমিত শাহের, 24 ঘন্টার ম্যারাথন বিতর্কে মুখোমুখি হতে প্রস্তুত কেন্দ্র। আবাস যোজনার ঘর তৈরি এখন আরো সহজ, বালির দাম বেঁধে দিল প্রশাসন। অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা, প্রবল দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে, ভাসবে কোন কোন জেলা। পিছু হচ্ছে কেন্দ্র, সংসদ চত্বরের সম্মুখ সমরে সরকার বিরোধী। খেলা শুরু হয়ে গিয়েছে, এসআইআর এ বাদ পড়লো নাম, ক্ষুব্ধ জনপ্রিয় অভিনেতা। স্বাধীনতার আগের রাতে মেয়েদের পথে নামার ডাক অগ্নিমিত্রার, 14 আগস্ট বালিগঞ্জ থেকে গোল পার্কে মিছিল। মালদহে একই কাণ্ড, মাত্র 1 ভোটেই সভাপতি হলেন বিজেপি সদস্য। রাজ্যের সব ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট বাতিল কলকাতা হাইকোর্টে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। যন্তর মন্তরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হয়েছে। এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য দেশব্যাপী শিক্ষার উন্নতির জন্য স্কুল ঠিক করা। 15 আগস্ট স্বাধীনতা দিবস থেকেই নিজেদের এই দ্বিতীয় কর্মসূচি শুরু করার কথা ঘোষণা আগেই করেছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তবে তার আগে আজ দেশের রাজধানীতে সিজেপির সকল স্বেচ্ছাসেবকদের নিয়ে বৈঠক করার কথা ছিল দীপকেদের, কিন্তু সেই বৈঠক করতে গিয়ে ফের উত্তপ্ত পরিস্থিতি। সরাসরি বিজেপিকে নিশানা করলেন দীপকে। অভিজিৎ দীপকের অভিযোগ, এমনই তাদের বৈঠক করার জন্য কেউই নিজেদের হল ঘর ভাড়ায় দিতে চাইছেন না। শেষমেশ যে হলটি তারা পেয়েছিলেন সেই হলের মালিককেও বিজেপির তরফে হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু বলেন, আজ আমাদের সকল স্বেচ্ছাসেবকদের সঙ্গে দিল্লিতে বৈঠক ছিল, আমার এই বৈঠকের জন্য হল খুঁজছিলাম, তবে কেউই ভাড়া দিতে চাইছিল না। সবাই একই কথা বলছিল যে ওপর থেকে চাপ আছে। এইসবের পরেও অনেক কষ্ট করে আমরা একটা হল ভাড়া নিয়েছিলাম, সেটা রসিদও আছে আমাদের কাছে। তবে সেই হলের মালিকদের আজও সকালে হুমকি দেওয়া হয়। ওদের বলা হয় যে সিজেপিকে হল ভাড়া দেওয়া হলে ওদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে। এরপরেই কোন রকম রাগঢাক না করে সরাসরি বিজেপির দেখে আক্রমণ শানান দীপকে। তার দাবি, এই হুমকি দেওয়ার বিষয়টা বিজেপির তরফেই করানো হচ্ছে, এই গোটা বিজেপি করাচ্ছে। ওদের কার্যকলাপ এবং ভাষা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে ওরা দেশের তরুণদেরকে ভয় পাচ্ছে। ওরা যদি ভাবে এই কর্মকাণ্ডগুলি করে আমাদের ভয় দেখানো যাবে, তাহলে ওরা খুব ভুল করছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গ্রামের সরকারি স্কুলের উন্নতির লক্ষ্যে অভিযানে নামার কথা সোমবার ঘোষণা করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এর পাশাপাশি অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে তারা যেন মৌলিক সুযোগ সুবিধার বিষয়ে সোশ্যাল অডিট করেন এবং প্রধানদের আহ্বান জানানো হয় তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলির মনোন্নয়নের দায়িত্ব গ্রহণ করেন। আগামী 15 আগস্ট এই মর্মে প্রচার শুরু হবে তাদের তরফে। এতে সিজেপি নাগরিক, অভিভাবক ও গ্রাম প্রধানদের প্রতি আহ্বান জানাবে তারা সবাই মিলে যাতে গ্রামীণ শিক্ষা কাঠামোর প্রতি অবহেলা দূর করার লক্ষ্যে কাজ করেন। তৃণমূল জমানা শেষ হতেই একের পর এক নেতাদের গুপ্তধন প্রকাশ্যে আসছে। কম বেশি বেশিরভাগেরই কয়েকশো কোটি টাকার সম্পত্তি। বুধবার এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বললেন, বাংলায় কিছু না করেও কোটি কোটি টাকার সম্পত্তি করা যায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। প্রশ্ন তুললেন অনুব্রত মণ্ডল তথা কেষ্টর সম্পত্তি নিয়েও। 2022 সালে বাংলার মানুষ দেখেছিল মন্ত্রীর বান্ধবীর বাড়িতে টাকার পাহাড়। তারপর জেলে যেতেও হয়েছিল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবীকে। পালা বদলের পর অর্থাৎ গত কয়েক মাসে একাধিক নেতার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তার মধ্যে রয়েছেন মিনার মণ্ডল, টুলু মণ্ডলরা। বুধবার প্রাতঃভবনে গিয়ে তৃণমূল নেতাদের পাহাড় প্রমাণ সম্পত্তি নিয়েই মুখ খুললেন দিলীপ। তিনি বলেন, বাংলার মানুষের এত সম্পত্তি কেউ কোনোদিনও দেখেছেন? আমরা এতদিন জানতাম বড়লোক মানে ব্যবসায়ী, মারোয়ারিরা, কিন্তু এদের তো দেখছি সবারই কোটি কোটি টাকা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছেন যে কিছু না করেও বড়লোক হওয়া যায়। এরপর কেষ্ট প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, ওই যে কেষ্ট মণ্ডল কোনোদিনও কোনো পদেও ছিল না, তার নাকি 550 কোটির সম্পত্তি। কিভাবে হলো? উল্লেখ্য, গত 31শে জুলাই টুলু মণ্ডলের বিপুল সম্পত্তির খতিয়ান দেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা ছিল টুলুর। এছাড়া নগদ পাওয়া গিয়েছে 53 লক্ষ টাকা। রয়েছে 268 গ্রাম সোনা, 400 গ্রাম রূপো ও 63 গ্রাম প্লাটিনাম, 83টি ট্রাক ও ডাম্পার, বিএমডব্লিউ, অডি মিলিয়ে মোট 242টি গাড়ি রয়েছে। শুভেন্দু আরো জানান, টুলুর মোট 21টি সম্পত্তি রয়েছে। তার মধ্যে রয়েছে 7টি গাড়ি, একটি ফার্ম হাউস, 2টি পেট্রোল পাম্প, একটি পার্কিং, 2টি ক্রাশার। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। ইতিমধ্যে পাহাড় প্রমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। টুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তার ম্যানেজার মিনার মণ্ডলকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি থেকে নগদ উদ্ধার হয়েছিল 28.5 কোটি টাকা। ইন্টারনেটে ছড়িয়ে পড়া যে চেনা চওড়া হাসিটি একসময় কোটি কোটি মানুষকে হাসিয়েছিল, সেই কিশোরের মুখ আজও বারবার ফিরে আসে নানা মিমে। সোশ্যাল মিডিয়ায় মজার কোনো মিম তৈরি হলে হাতে চায়ের ছোট্ট কাপ নিয়ে সেই কিশোরের অট্টহাসি নেট পাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, বিশ্ববাসীর কাছে কেবল একটি লাফিং মেম হিসেবে পরিচিত এই ভাইরাল কিশোরের হাসির নেপথ্যে লুকিয়ে রয়েছে এক মর্মান্তিক শৈশব ও কঠোর লড়াইয়ের গল্প। কঠিন শৈশব ও অভাবের তাড়না। ভাইরাল ওই কিশোরের আসল নাম অরুণ কুমার। অভাব অনটনের তাড়নায় খুব অল্প বয়সী স্কুলের পাঠ চুকিয়ে পেটের দায়ে কাজে নামতে বাধ্য হয়েছিল সে। ঘটনাচক্রে কাজের ফাঁকে চা পানের ছোট্ট বিরতিতে অরুণের 15 সেকেন্ডের একটি অমলিন হাসির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন তার মালিক, পেশায় এক ট্রাক চালক নেহেরু। দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে রেকর্ড করা অরুণের সেই নিখাত ও স্বতঃস্ফূর্ত হাসি রাতারাতি জায়গা করে নেয় নেটিজেনদের ওয়ালে ওয়ালে। কোটি কোটি মানুষ সেই ভিডিও দেখে আনন্দ পেলেও সেই 15 সেকেন্ডের হাসির আড়ালে থাকা মানুষটির বাস্তব জীবনের নির্মম লড়াইয়ের খবর তখন প্রায় কেউই জানতেন না। মালিক থেকে অভিভাবক হয়ে ওঠেন নেহেরু। অরুণের বড় হয়ে ওঠার এই রাস্তাটি মোটেও সহজ ছিল না। পৃথিবী যখন তার হাসিকে স্রেফ বিনোদন বা কন্টেন্ট হিসেবে ব্যবহার করছিল, তখন বাস্তব জীবনে তার বেঁচে থাকার লড়াই ছিল অত্যন্ত করুণ। তবে অরুণের এই অন্ধকার জীবনে আলোর দিশারি হয়ে আসেন তার মালিক নেহেরু। নেহেরু নিজেও একসময় সংসারের হাল ধরতে গিয়ে কলেজের পড়া ছাড়তে বাধ্য হয়েছিলেন। ইন্টারনেটে অরুণকে নিয়ে মাতামাতি হতে দেখে তিনি গভীরভাবে চিন্তা করতে শুরু করেন ছেলেটির ভবিষ্যৎ নিয়ে। তিনি কোনোভাবেই চাননি অরুণও তার মতো শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে একই বৃত্তে আটকে থাকুক। সেই মুহূর্ত থেকেই নেহেরু কেবল একজন নিয়োগকর্তা হিসেবে নয়, বরং অভিভাবক ও মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হন। চলন্ত ট্রাকই হয়ে উঠল ক্লাসরুম। অরুণের জন্য বই কিনে দেওয়া, পরীক্ষার ফি মেটানো থেকে শুরু করে 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে তার নাম নথিভুক্ত করান নেহেরু।
এরপর শুরু হয় আসল সংগ্রাম। স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে নিজেদের ব্যাপ্তি বাড়ানোর কৌশলে নতুন মাত্রা যোগ করেছে সিপিআই। দীর্ঘদিন ধরে দলটির ভেতরে মাঠ বড় করা যে আলোচনা চলছিল, এবার স্বাধীনতা দিবসের উদযাপনে তা বাস্তবায়ন করতে চলেছে সিপিএম এর কলকাতা জেলা কমিটি। 11 থেকে 14 আগস্ট পর্যন্ত শহরের 80টি ভিন্ন স্থানে উন্মুক্ত কর্মসূচির আয়োজন করা হয়েছে, যেখানে মূল বক্তা হিসেবে দলীয় নেতাদের বদলে অগ্রাধিকার দেওয়া হবে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের। কলকাতা জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে জেলা সম্পাদক কল্লোল মজুমদার জানান, স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করার যে অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে যুক্তি ও সঠিক তথ্য তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য। তাই এই কর্মসূচির 1/3 বেশি বক্তা নির্বাচিত হবেন ইতিহাসবিদ, গবেষক ও নাট্যকর্মীদের মতো প্রগতিশীল ব্যক্তিত্বদের মধ্য থেকে, যাদের দলীয় সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। সিপিএম নেতৃত্ব স্বীকার করে নিয়েছেন যে এই ধরনের নতুন পদক্ষেপে কিছু রাজনৈতিক ঝুঁকি রয়েছে, তবে বর্তমান পরিস্থিতিতে সাধারণ গণমানুষকে এই লড়াইয়ে সামিল করাই মূল অগ্রাধিকার। অন্যদিকে মহাজাতি সদনে মুজফফর আহমেদের 138তম জন্মদিবস স্মরণ অনুষ্ঠানে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শাসকের দমনমূলক রাজনীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কালা কানুন জারি করে বা নিষেধাজ্ঞা চাপিয়ে ইতিহাস মুছে ফেলা যায় না। 21 বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বামপন্থা ও দক্ষিণপন্থার লড়াই সরাসরি রূপ নিয়েছে উল্লেখ করে তিনি শ্রেণী আন্দোলন জোরদার করার আহ্বান জানান। একই মঞ্চে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য অভিযোগ করেন, আরএসএস বিজেপির সংমিশ্রণে দেশের বহুত্ববাদী সংস্কৃতি, ঐতিহ্য ও বিজ্ঞান মনস্কতাকে ধ্বংস করার চেষ্টা চলছে, যা মোকাবিলা করতে গণ আন্দোলন গড়ে তোলা অপরিহার্য। একই সুর ছড়িয়ে পড়েছে ছাত্র সংগঠন এসএফআই এর রাজনৈতিক কর্মসূচিতেও। 9 থেকে 15 আগস্ট রাজ্য জুড়ে আজাদী সপ্তাহ পালন করছে এসএফআই। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানান, শাখা পর্যায় থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত আলোচনা সভা, মিছিল, রক্তদান শিবির ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হবে। 11 আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে পিন ব্যাচ পরানোর পাশাপাশি মেদিনীপুরে তার স্মৃতি বিজড়িত স্থানে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। 12 আগস্ট কলকাতা ও মুর্শিদাবাদে বের হবে বর্ণাঢ্য আজাদী র্যালি, যেখানে অংশ নেওয়ার কথা বিহারের নির্যাতিত ছাত্র নেতা নেত্রী কান্তি কুমারী ও দীপ্তিশা ধরের। এছাড়া 13 আগস্ট মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক ফিদেল কাস্ত্রোর জন্মদিন উদযাপনের পর 15 আগস্ট পালিত হবে কেন্দ্রীয় আজাদী জার্নি। 16 আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে মালদহে শিক্ষা শিবিরের মধ্য দিয়ে শেষ হবে এক সপ্তাহব্যাপী উদযাপন। বাম নেতৃত্বের স্পষ্ট বার্তা, স্বাধীনতা সংগ্রামে যাদের ভূমিকা ছিল না তারা আজ মিথ্যা দেশপ্রেমের প্রচার চালাচ্ছে। তাই মানুষের কাছে প্রকৃত ইতিহাস পৌঁছে দিতেই তাদের এই অল আউট পদক্ষেপ। কাটছে না শিক্ষক নিয়োগে জটিলতা, এবার একাদশ দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করলো স্কুল সার্ভিস কমিশন। 14 আগস্ট থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এসএসসি জানালো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে কাউন্সেলিং। 26,000 চাকরি বাতিলের পর যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো। আদালতের নির্দেশে আগেই 26,000 চাকরি চলে গিয়েছিল। যোগ্য শিক্ষকদের নিয়োগ নিয়ে জটিলতা কাটলো না এখনো পর্যন্ত। এসএসসির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হলো 14 আগস্ট থেকে একাদশ দ্বাদশের কাউন্সেলিং আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে কাউন্সেলিং। ইতিমধ্যেই একাধিক বিষয়ের কাউন্সেলিং হয়ে গিয়েছে, তবে এখনো 12টি বিষয়ের কাউন্সেলিং বাকি। কথা ছিল 14 আগস্ট থেকে কাউন্সেলিং শুরু হবে, কিন্তু তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল এসএসসি। দুদিন আগে মধ্যশিক্ষা পর্ষদও পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তখন থেকেই আশঙ্কা দেখা দেয় কাউন্সেলিং ঘিরে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের কাজ সম্পূর্ণ হবে কিনা আশঙ্কা দেখা দেয়। অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সংরক্ষণ নিয়ে বিগত সরকারের সিদ্ধান্ত নেয় যে 17% ওবিসি সংরক্ষণ দেওয়া হবে। সেই মতোই কাউন্সেলিং হয়েছিল, তৈরি হয়েছিল মেধা তালিকা। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন বিজেপি সরকার সেই সংরক্ষণ কমিয়ে 7% করেছে, আর সেই নিয়েই জটিলতা তৈরি হয়েছে। পুরনো নিয়মে যারা নিয়োগপত্র পাওয়ার দৌড়ে এগিয়েছিলেন তাদের কি হবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে সময়ের সঙ্গে। এসএসসি কার্যত মেনে নিয়েছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।
সেই মতো সুপ্রিম কোর্টে সময়সীমা বৃদ্ধির আবেদন জানাতে চলেছে তারা। তাহলে কি নতুন করে কাউন্সেলিং পর্ব শুরু হবে? আবার কি নতুন প্যানেল তৈরি হবে? সংরক্ষণ বিধির গেরোয় আপাতত আটকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। আগামী দিনে কিভাবে নিয়োগ হবে তা নিয়ে আইনি পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছেন এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 31 আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কিন্তু তা কোনোভাবেই আর সম্ভব নয়। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কি হবে? 31 আগস্ট শেষ দিন স্কুলে যাওয়া তাদের, তারপর বেতন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। তাই সুপ্রিম কোর্ট কি বলে তার উপর অনেক কিছু নির্ভর করছে। তার আগে পর্যন্ত অনিশ্চয়তার মুখে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা। চাকরি হারানোর পর নতুন করে পরীক্ষা দিয়েছিলেন তারা, পাশ করে কাউন্সেলিং পর্যন্ত এগিয়েছিলেন, তারপরও চাকরি নিয়ে অনিশ্চয়তা কাটলো না। শালবনী জমি দুর্নীতি মামলায় আজও সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নিয়ে টানা 4 দিন ধরে তাকে জেরা করছেন তদন্তকারীরা। এর আগে দেবরা চাকরি দুর্নীতি মামলাতেও একদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে টানা 5 দিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি সুমিত রায়। এদিকে দ্রুত শুনানির আবেদন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন সুমিত রায়। তার আইনজীবী অয়ন ভট্টাচার্য অন্য 4টি এফআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি জানান। আইনজীবীর দাবি, ইতিমধ্যেই অন্য 2 মামলায় আগাম জামিন পেয়েছেন তার মক্কেল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তদন্তেও সহযোগিতা করেছেন তিনি। তাই বাকি মামলাগুলোর শুনানি দ্রুত করার আবেদন জানান সুমিতের আইনজীবী। প্রয়োজনে আগামী সোমবার শুনানির দিন নির্দিষ্ট করারও আর্জি জানানো হয়। জবাবে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, পুরো তালিকা আপডেট করা সম্ভব নয়। তালিকা অনুযায়ী মামলাগুলির শুনানি হবে। দিন দুয়েক আগে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ পাওয়ার পর ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সুমিত রায়ের বাড়িতে গেল সিআইডি। শুক্রবার রাতে বেহালা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বেহালা ক্যানেল রোডে সুমিত রায়ের বাড়িতে পৌঁছায় সিআইডির একটি দল। জানা গিয়েছে, বাড়ির সামনে প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর দরজা খোলা হয়। এরপর সিআইডি আধিকারিকরা বেহালা থানার পুলিশ এবং একজন ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। প্রায় 10 মিনিট বাড়ির ভিতরে থাকার পর সিআইডির দল এবং পুলিশ বাইরে বেরিয়ে আসে। তবে ঠিক কি কারণে এদিন ফের সুমিত রায়ের বাড়িতে সিআইডির দল গিয়েছিল সেই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে সুমিত রায়ের বাড়িতে সিআইডি তৎপরতা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল।